বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। দেখুন, ভোটবঙ্গে এখন ইস্যু অনেক, চর্চা অনেক, সেই চর্চার কেন্দ্রে নানা ঘটনা, নানা ব্যক্তি। এই মুহূর্তে যদি একদম চর্চার কেন্দ্রে আমি সাম্প্রতিক অতীতে যদি ধরে নিই, তাহলে চর্চায় মানুষ কেন থাকে? এক থাকে জনপ্রিয়তায়, আরেক থাকে বারবার বিতর্কে জড়ানো। আর দুটো একসঙ্গে যার সঙ্গেই চলছে, তিনিও আগেও শিরোনামে ছিলেন, এখনও শিরোনামে আছেন। কিন্তু আগে শিরোনামে তিনি ছিলেন তার রায় নিয়ে, কিন্তু এখন শিরোনামে তিনি ভোট ময়দানে জনতার রায় চাইছেন। বুঝেছেন নিশ্চয়ই আপনারা। আমি কথা বলছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। আমি স্বাগত জানাবো টিভি 9 বাংলার স্টুডিওয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্লিজ অভিজিৎ বাবু, স্বাগত আপনাকে। নমস্কার। প্লিজ টেক ইউর সিট। আমাদের সঙ্গে থাকবেন পাঁচজন এডিটর। এবার এডিটরদের দেখে নেব এক এক করে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যান্ড 5 এডিটর্স। আমাদের বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আমাদের এডিটরদের, একেবারে চোখা প্রশ্ন যাকে বলে। আমি সরাসরি চলে যাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সময় নষ্ট না করে। অভিজিৎ বাবু, এজলাসে, আদালতের এজলাসে বিচারপতি, আর এখন জনতার এজলাসে বিচার প্রার্থী। জাস্টিস গাঙ্গুলিকে আমরা সবসময় দেখেছি ভীষণ কনফিডেন্ট, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে করছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস কি তিনি পাবেন? দুটো জিনিস আমি আগে একটু ক্লারিফাই করে দিতে চাই। প্রথম হচ্ছে যে আমি নেতা নই, আমি একজন কর্মী। আচ্ছা। আমি সদ্য বিজেপিতে যোগ দিয়েছি এবং সদ্য বিজেপিতে যোগ দিলেই আমার তো আর পিসি বা মামা নেই, বা আমার ঠাকুমা প্রধানমন্ত্রী ছিলেন বা বাবা প্রধানমন্ত্রী ছিলেন, এরকম তো নয় যে আমি যোগ দিয়েই নেতা। আমি একজন কর্মী। ক্রমশ বিভিন্ন কর্মসূচি রূপায়ণ এবং তার অন্যান্য যে কাজকর্ম থাকে তার মধ্যে দিয়ে রাজনৈতিক দলের নির্দেশকে মাথায় রেখে কাজ করা, এর মধ্যে দিয়ে কোনো দিন হয়তো দল আমাকে নেতা হিসেবে চিহ্নিত করতেও পারে, নাও করতে পারে। আমি আত্মবিশ্বাসী, যে কোনো বিষয়ই আমি আত্মবিশ্বাস আমার আছে, কারণ এত ধরনের সিচুয়েশান পেরিয়ে এসেছি আমার এই 61 বছর বয়স অবধি, যে এখন আর আত্মবিশ্বাস কমার কোনো কারণ দেখি না। রাজনীতিতে আসা কার অনুপ্রেরণায়? রাজনীতিতে আসা, জানেন, এখানে এমন একটা পশ্চিমবঙ্গে বাঙালি হিসেবে আমি দেখেছি যে পশ্চিমবঙ্গ অন্ধকারে ডুবে যাচ্ছে, গেছেও অনেকটা। তো সেখানে আমি যখন ন্যায্য বিচার করার চেষ্টা করছিলাম, একটা দুর্বৃত্ত দল এখানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত, তাদের বড় বড় নেতারা আছেন, আকাশ থেকে পড়েই তারা নেতা হয়ে যান। তো তারা আমাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করতেন, আহ্বানও জানাতেন যে আপনি রাজনীতির ময়দানে আসুন, তারপর আমরা দেখব। তো এবার বেশ কিছুটা দিন যাওয়ার পরে যখন আমার ডিটারমিনেশনটা চলে গেল, এডুকেশনের যে মামলা আমি শুনতাম, এটা হাইকোর্টের নিজস্ব নিয়মেই যায়। এই চলে যাওয়াটা কোনো মতলবের সঙ্গে যুক্ত নেই, এটা হাইকোর্টের নিজস্ব নিয়মেই যখন চলে গেল, তখন আমি শ্রম আইন সংক্রান্ত মামলা শুনতে শুরু করলাম। করতে আমি দেখলাম সেখানেও আমি বেশ কিছু ব্যতিক্রমী, আমি নিজে বলবো ব্যতিক্রমী এই কারণে যে এই ঘটনাগুলো তার আগে তখনও ঘটেনি, ঘটতে আমি অন্তত দেখিনি আমার জীবনে, আইনজীবী জীবনে। তো সেরকম করেছি। তো তারপর আস্তে আস্তে আমার মনে হলো, একবার আমি সিরিয়াসলি চিন্তা করতে শুরু করলাম যে রাজনীতিতে যোগ দেবো কি দেবো না। তো তাদের ওই যে অনুপ্রেরণা, রাজনীতির ডাক, সেটা কাজ করেছিল, যে রাজনীতিতে আসুন দেখি, সেটা কাজ করেছিল। তারপর চিন্তাভাবনা করতে শুরু করি, এবং যখন আমি এইটা চিন্তাভাবনা করছিলাম সেই সময় কিন্তু আমি কোনো অ্যাডজুডিকেশন করিনি। আমি 5 দিন ছুটি নিয়ে, 5 দিন ছুটি নিলে টানা 2+2 শনি রবি যোগ দিলে 9 দিন হয়। 9 দিন আমি কোনো বাড়িতেই ছিলাম, চুপ করে বসেছিলাম, ভাবছিলাম যে রাজনীতিতে যোগ দেওয়া উচিত কি উচিত নয়। তো ভেবে এইসব যখন সিদ্ধান্তে এলাম যে না, রাজনীতিতেই যোগ দেবো, আমার কাজ অনেকটাই আমি করেছি, কিছুটা করে আসতে পারিনি, সে তো অন্য জজেরা আছেন, তারাও ইকুয়ালি ভালো জজ, ভালো মানুষ, তারা করবেন। তখন এই একেবারে শেষের দিকে যখন আমার সেই ছুটি ফুরিয়ে আসছে, সেই সময় এক বন্ধুর সঙ্গে আড্ডা মারতে একটা
কথা হলো যে বিজেপিতে জয়েন করা যায় কি যায় না। তো সেইভাবে তার মাধ্যমে আমার সঙ্গে বিজেপির নেতা কর্মীদের যোগাযোগ হয় এবং তার পরের দিনই যেদিন আমি সিদ্ধান্ত নিই যে বিজেপিতে জয়েন করব, তার পরের দিনই আমি রিজাইন করি। তার পরের দিন, কারণ একদিন বসতে হয়, কারণ যে মামলাগুলো আমার হাতে মার্ক করা ছিল আমার শোনার জন্য, সেগুলো সব রিলিজ করতে হয়। সেদিনও আমি কোনো অ্যাডজুডিকেশন করিনি, আমি সেই মামলাগুলো ছেড়ে দিয়ে 15-20 মিনিটের জন্য বসেছিলাম, তারপর পরের দিন আমি রিজাইন করি। বেশ, আমাদের 5 জন এডিটর আমাদের সঙ্গে রয়েছেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন তিনি এজলাসে থাকতেন তার চোখা প্রশ্নের সম্মুখীন হতেন অনেকেই। আজ আমাদের এডিটরদের চোখা প্রশ্নের সম্মুখীন হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, আমার ভয় করছে, আপনারা 5 জনের সামনে আমাকে বসিয়ে দিয়েছেন। অভয় দিলাম, এরকম অভয় দিলাম, আপনি অনেস্ট রিপ্লাই করবেন, এটা আমরা জাস্ট না, অনেস্ট রিপ্লাই তো করার চেষ্টা করব। আপনার স্পোর্টিং স্পিরিটটা আমরা চাই। আমরা এনশিওর করছি এপিসোডের শেষে আপনি বলবেন খুব এনজয় করলাম। তবে শুরু করি এখান থেকে। আমি একটু পিছিয়ে যাচ্ছি। ধরুন কটা মাস আগেও আপনার ইমেজ ছিল আপনি জনগণের বিচারপতি। ইন্ডিয়ান জুডিশিয়ারিতে একটা ভরসার নাম ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের কাছে। এখন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব। কটা মাস আগেও যেখানে আমরা দেখেছি আপনাকে বামপন্থী বিভিন্ন নেতার সঙ্গে এক মঞ্চ শেয়ার করতে, এখন আপনি সম্পূর্ণ উল্টো আদর্শের অন্য একটি রাজনৈতিক মঞ্চে রয়েছেন। বিজেপি নেতা, আপনি বলছেন কর্মী, যাই হোক, এটা অনেকের মতোই। আপনার কাছেও কি কোনো কালচারাল শক? নট অ্যাট অল, একদম নয়, কালচারাল শক নয়। কেন? তার কারণ হচ্ছে যে সিপিআইএমে বামপন্থী দল বলতে আমি, কারণ তারাই তো বামপন্থার মনোপলিস্ট আমাদের ভারতবর্ষে, আর সেই জন্য এখন শূন্য হয়ে গিয়েছে এই বামপন্থা ফলো করে। তো সিপিআইএমে যোগ দেওয়ার কথা আমি কখনো ভাবিনি, যদিও তাদের তরফ থেকে একটা ডাক এসেছিল, আমি সেটা অগ্রাহ্য করেছি। তো ভাবিনি এই কারণে যে আমার মনে হয়েছে আমি খুব কোনো তিক্ততার মধ্যে যেতে চাই না কারোর সঙ্গেই। আমার মনে হয়েছে যে ভারতবর্ষের মাটির গন্ধ বামপন্থীরা একটা সময় পেত, এখন পাওয়া তাদের বোধহয় ঘ্রাণ শক্তি অনেক কমে গেছে, তারা পান না। ভারতবর্ষে আমি মনে করি ধর্মকে অবহেলা করে এগিয়ে যাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজে ওপরওয়ালায় বিশ্বাস করি, কিন্তু আমার কাছে ওপরওয়ালার ধারণাটা একটু অন্যরকম। এই মূর্তি নয়, বিভিন্ন মূর্তি যারা পুজো করে ওপরওয়ালার কথা বলেন, হিন্দুরা তো ঠিক মূর্তিকে পুজো করেন না, মূর্তিতে পুজো করেন। তো আমি সেটা বিশ্বাস করি এবং আমি ধর্মাচরণ করি, যেটা বামপন্থীরা করে না, বা অন্তত মুখে বলে আমরা করি না। তো এইরকম একটা অভ্যেস নিয়ে তাদের সঙ্গে যুক্ত হওয়া, এটা প্রথম থেকে, যদি আমি সেটা লুকিয়ে করি, প্রথম থেকে একটা ভণ্ডামি এবং একটা ফাঁক থেকে যাবে। সেই জন্যে বামপন্থায় অনেক আকর্ষণীয় ব্যাপার থাকা সত্ত্বেও আমাকে বামপন্থা কখনো আকৃষ্ট করেনি। সেই জন্য আমি দেখলাম সর্বভারতীয় দল একটাই আছে পশ্চিমবঙ্গে এখন, কংগ্রেস তো প্রায় মুছেই গেছে, সেখানেই যোগ দেওয়াটা ভালো। কারণ এই যে চোর ছ্যাঁচোরের যে শাসনটা চলছে পশ্চিমবঙ্গে গত 10-11 বছর ধরে, সেইটাকে শেষ করতে হবে। তাদের মুখস্থ আমি যতটা পেরেছি উন্মোচন করেই দিয়েছি, কী ধরনের দুর্বৃত্ত তারা, সেটা ছিল আমার সেখানে কাজ। তো এখানে যদি তাদেরকে একটা চূড়ান্ত আঘাত আনতে হয় আগামী 1-2 বছরের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য ক্ষমতা থেকে, তাহলে আমার যেন খুব সামান্য হলেও ওই কাঠবিড়ালির সেতুবন্ধনে কাঠবিড়ালি যেটুকু কাজ করেছিল সেইটুকু কাজও যেন আমার থাকে। আমি বাঙালি হিসেবে গর্বিত হতে চাই। বাঙালি হিসেবে আমি একটা চৌর্য সাম্রাজ্যের প্রতিনিধি নই, এটা প্রকাশ করতে চাই। বাঙালি শেষ হয়ে গেছে, হাজার হাজার পরিযায়ী শ্রমিক আর শত শত শিক্ষিত বাঙালি ব্যাঙ্গালোরে নয় বোম্বেতে নয়তো বাইরে, আর বাবা মারা আর স্ত্রীরা সন্তান তারা একাকী দিন কাটান, চোখের জল ফেলেন। এই অবস্থা বাংলার হওয়ার কথা নয়। এইটার থেকে বাংলার মুক্তি চাই। প্রচুর বেকার ছেলে, তাদেরকে চুরি চামারি শেখানো হয়, কাটমানি তোলা, কাটমানি নেওয়া, তোলাবাজি এইসব শেখানো হয়। সেইখান থেকে বাঙালির মুক্তি চাই। বাঙালি একটা আলাদা জিনিস, বাঙালির একটা সম্মান আছে সেই রামমোহনের সময় থেকে। বাঙালি এ কাজ করতে পারে না, বাঙালি এরকম হতেই পারে না। বাঙালিকে তার
মর্যাদা একেবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে, সেই জন্য আমার এই রাজনীতিতে যোগ দেওয়া। বেশ, বাঙালির মনন, বাঙালির চেতনা নিয়ে তিনি এগিয়ে যেতে চান। চোখা প্রশ্নের জন্য তৈরি গার্গী গুহ ঠাকুরদা, প্লিজ। জনগণের বিচারপতি, যেই শব্দবন্ধ পিউ একটু আগে ব্যবহার করলো, এবং এই জনগণের বিচারপতি হিসেবে আপনি চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়েছিলেন। আপনার চেয়ার ছাড়ার সঙ্গে সঙ্গে তারা অনেকেই বলেছেন যে এবার তারা সত্যি সত্যি পথে বসলো। তো এই জায়গা থেকে আপনি রাজনীতিতে এসে ওদের জন্য কি করবেন? না, আমি তার আগে ক্ল্যারিফাই করি, এই যে যারা জালিয়াতির জন্য চাকরি পায়নি অথচ তারাই পাওয়ার যোগ্য, তাদের মামলাগুলো আমি শুনছি না বহুদিন ধরে, সেগুলো অন্য জজ সাহেব শুনছেন, জাস্টিস বিশ্বজিৎ বাসু সেইগুলো শুনছেন। সেটা হচ্ছে ক্লাস 5 to 12। আমি গত 1 বছরের মতো সময় আমি শুধু প্রাইমারি এডুকেশন শুনছিলাম, সেখানেও দুর্নীতি উদ্ঘাটিত করি। তাদের প্রেসিডেন্ট এখন জেলে আছেন, তো এবং তার বহু দুর্নীতি ধরাও পড়ে গেছে। তো তারপরে আমাকে গত 2 মাস মতো আগে আমাকে ওই হাইকোর্টের নিজস্ব নিয়মেই, এটা চিফ জাস্টিস ঠিক করেন, আমাকে অন্য একটা দেওয়া হয়, ডিটারমিনেশন দেওয়া হয়, সেটা আমি করতে শুরু করি। তো এই যারা মনে করছেন তাদের মামলা কিন্তু আমি অনেকদিন শুনছিলাম না, আর শেষকাল আমি যখন চলে আসি তার আগেও অন্তত ধরুন 1 মাস বা 1.5 মাস আমার কাছে তাদের মামলা ছিল না। ফলে তারা যদি মনে করেন যে আমি মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলাম বলে তারা পথে বসবেন, তাহলে তাদের এই নিয়মটা হাইকোর্টে জেনে রাখা উচিত যে আমরা কোন মামলা, জজেরা কোন মামলা শুনবেন না শুনবেন, এটা সম্পূর্ণ নির্ধারিত করার নিরঙ্কুশ অধিকার চিফ জাস্টিসের, প্রধান বিচারপতির। সেখানে কারো কথা চলে না, এমনকি ভারতবর্ষের প্রধান বিচারপতিরও কিছু বলার থাকে না, তিনি ঠিক করবেন। এবং এটা বহুবার চেঞ্জ হয়, বছরে 2-3 বার চেঞ্জ হয়। আমি তো তাও এডুকেশনের মামলা, মানে শিক্ষা সংক্রান্ত মামলা টানা 2 বছরের বেশি সময় শুনেছি। তারপর একটা সময় এলোই যখন আর রাখা যায় না, কাউকে চেঞ্জ করতেই হবে, সেই জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি মানে অন্য ডিটারমিনেশানে খুশি মনেই গেছি। তো এই ধারণাটা একটু বদলাতে হবে, যারা মনে করছেন যে আমি চলে আসায় পথে বসলেন, তা নয়। ইকুয়ালি কম্পিটেন্ট অ্যান্ড গুড জাজেস তাদের হাতে তাদের মামলা আছে, এবং তারা দুর্নীতির পরে আমি মনে করি দুর্নীতি উদ্ঘাটিত হয়ে তারা তাদের চাকরি পাবে, উপযুক্ত যে তাদের পজিশন সেটা পাবে। আর একটা কথা, যে 19টা মামলা একসঙ্গে সুপ্রিম কোর্ট, যেখান থেকে এগুলো থেকে আমার অর্ডার থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট গিয়েছিল বা সরাসরি সুপ্রিম কোর্ট গিয়েছিল, সেরকম 19টা মামলা সুপ্রিম কোর্ট এখানে একটি ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দেয় শোনবার জন্য। একটা মামলাও কিন্তু সুপ্রিম কোর্ট ডিসমিস করেনি। একটা মিথ্যে প্রচার করছেন কিছু ভদ্রলোক, কোট আনকোট ভদ্রলোক, তো যে ওনার সব মামলায় স্টে হয়ে গেছে, মুখ হয়েছে, তমুক হয়েছে। একটা অর্ডারও আমার স্টে হয়নি। সেই 19টা মামলায় যে অর্ডার আমি দিয়েছিলাম সেগুলো সব ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবার শোনার জন্য। আমি তো সিঙ্গেল বেঞ্চে শুনেছিলাম, এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে 3 মাস না 6 মাসের মধ্যে এটা শেষ করতে হবে হিয়ারিং। সেই হিয়ারিং শেষ হয়েছে, জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে শেষ হয়েছে। ফলাফলের জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। আজকাল একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, গত কয়েক মাসে সেটা খুব বেড়েছে, লাইভ স্ট্রিমিং। এখন জনতা এজলাস দেখতে পায়, ঘরের নিত্যকর্ম করতে করতে বা কর্মস্থলে বসেই দেখতে পান কোন জজ সাহেব কী বলছেন, হাকিমরা কী বলছেন। অদ্ভুতভাবে দেখছি আপনার পর্যবেক্ষণগুলো এবং রায়গুলো এত ঝড় তুলতো, আপনার সমালোচক তৈরি হয়েছে প্রচুর, আপনার ফ্যান বেসও তৈরি হয়েছে, কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং এড়িয়ে চলতেন। এই আমার হাতে খোলা আছে 8 ফেব্রুয়ারি 1-2 এরকম আছে, খুব আমি বলছি, অথচ কোনো সিটিং জাজের নাম করছি না, তারা কিন্তু লাইভ স্ট্রিমিং অহরহ করে থাকেন। আপনার কোনো কুণ্ঠা ছিল? বেশিরভাগ জজই করেন। আপনার কি কোনো কুণ্ঠা ছিল লাইভ? না, কোনো কুণ্ঠা ছিল না। লাইভ স্ট্রিমিংয়ের বিপদ আছে। লাইভ স্ট্রিমিং যেমন করা যায় তেমনি লাইভ স্ট্রিমিংয়ের বিপদ হচ্ছে সেইটা কপি করে সেটাকে এডিট করে অন্য কিছু করে দেওয়া যায়, সম্ভব, এটা হয়েওছে। তো এই বিপদটা জানার পর থেকে আমি সেই সম্বন্ধে নিরুৎসাহিত হয়েছিলাম। আর তাছাড়া এটা তো ওপেন কোর্ট প্রসিডিং, যে কেউ কোর্টে এসে দেখতে পারেন যে কোর্টের ভেতরে কী হচ্ছে।
সাংবাদিকরা প্রতিনিয়ত রিপোর্ট করছেন, কোর্টে দাঁড়িয়ে টুকটুক করে মোবাইলে পাঠিয়ে দিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তাদের বিভিন্ন সংবাদপত্রের বা নিউজ মিডিয়ায়। সুতরাং ওপেন কোর্ট প্রসিডিংয়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করিনি, দরজা বন্ধ করে কোনো বিচার আমি করিনি। বহু মানুষ আসতেন, বহু যাদের মামলা নেই তারাও আসতেন এবং তারা আমার কাছ থেকে অ্যাডভাইস চাইতেন যে কী করব, আমি যতটা সম্ভব করতাম। তো সুতরাং এই লাইভ স্ট্রিমিং না করার পিছনে কারণ ছিল একটাই। আমরা বিপদের দিকটাও জানলাম। হ্যাঁ, বিপদ তো আছেই, আবার লাইভ স্ট্রিমিং যারা ইচ্ছে করে অফ করে দিতেন 5 মিনিটের জন্যে, এরকম উদাহরণও আছে। আমি সে প্রশ্ন তুলেছি এবং সে প্রশ্নের কোনো সদুত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। তন্ময় প্রামাণিক, একটা বিষয় যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, আপনাকে মিলর্ড বলে সম্বোধন করা হতো বা ধর্মাবতার, যেভাবেই হোক, এটা শুনতে অভ্যস্ত। মাস্টারমশাইরা যেমন ছাত্রদের ক্লাসেতে সবসময় নির্দেশ দেন যে পড়া করে আসবি, না করলে এটা হবে, মানে নির্দেশের উপর থাকেন। একজন বিচারপতিও নির্দেশের উপর থাকেন, শুধু নির্দেশ দিয়েছেন, আপনি তো কারোর নির্দেশ মানেননি, আপনি শুনেছেন আইনজীবীদের কথা। এখন ওই চেয়ার থেকে বেরিয়ে এসে রাজনীতি, সেখানে তো আপনাকে নির্দেশ মানতে হচ্ছে, দল থেকে বলা হচ্ছে এইটা করা যাবে, এটা করা যাবে না, আপনি এখন মুখ খুলবেন না। এটা কেমন লাগছে? এটা তো না, এটা লাগালাগি কিছু নেই। আমি বলছি, এটা একটু ব্যাখ্যা করতে হবে আমাকে। সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি আপনারা দেখছেন যে একজন বিচারপতি, একটা মামলা তার সামনে আসছে, তিনি শুনছেন, তিনি একটা অর্ডার দিচ্ছেন, এখানে ইন্টারফেয়ার করার কেউ নেই। কিন্তু আমরা বিভিন্ন রকমের, মানে জজরা, আমি এখন আর আমরা বলবো না, জজরা বিভিন্ন রকমের নিয়ম শৃঙ্খলায় বদ্ধ, তার বাইরে তিনি যেতে পারেন না। সুতরাং তাকে চিফ জাস্টিসও কিছু বলবেন না, তাকে ভারতবর্ষের চিফ জাস্টিসও কিছু বলবেন না। কিন্তু তিনি নিজেই জানেন, যখন তিনি জজ হলেন, সদ্য জজ হচ্ছেন, ডিভিশন বেঞ্চের সিঙ্গেল জাজ, জুনিয়র জাজ হিসেবে, সেকেন্ড জাজ হিসেবে বসছেন, তখন থেকেই তার ধারণা হয়ে যায়, তাকে বুঝিয়ে দেওয়া হয় যে কী করা যাবে আর কী করা যাবে না। কোথাও কোনো লেখা নেই, কনভেনশন আছে, কনভেনশনটা সম্পূর্ণ মেনে চলতে হয়। এটাও একটা নির্দেশ, এটা সেলফ ইম্পোজ রেস্ট্রিকশনও হতে পারে, যে আমি আমার ওপর সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন, যে আমি এগুলো করব না। এখন সেগুলো সকলেই মেনে চলেন। আর কিছু রেস্ট্রিকশন সুপ্রিম কোর্টের তরফ থেকে কখনো কখনো এসে থাকে, কখনো কখনো বার্তা পাঠানো হয় সেগুলো। সুতরাং আমি যে একেবারে 100% কী বলবো বন্ধনহীন তা নয়, বন্ধন ছিল। প্রত্যেকটা জাজের সেই বন্ধন থাকে, ভারতবর্ষের চিফ জাস্টিসের সেই বন্ধন আছে। সেই বন্ধনটা আছে বলেই আজকে কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারি এত সম্মানিত একটা জায়গা। সেই বন্ধনটা আছে বলেই, সেই বন্ধনটা যখন কেউ খুলে ফেলেন, তখন তাদের নিয়ে প্রশ্ন ওঠে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বিচার করছি, তখন আমার ওপর কোনো বন্ধন নেই, কিন্তু আমাকে তো সুবিচার করতে হবে। যদি আমি মনে করি, যদি আমার সেই যোগ্যতা থাকে যে আমি সুবিচার করব, সেই যোগ্যতা আছে বলে হাইকোর্টের সিনিয়র জাজেরা একসময় এবং তারপরেই সুপ্রিম কোর্টের 5 জন জাজের কলেজিয়াম, তারা আমাদেরকে ডেকে নিয়ে কথা বলে, আমাদের সময় একটা ছোট্ট ইন্টারাকশন হয়েছিল সুপ্রিম কোর্টের 5 জন জাজের সঙ্গে, কথা বলে তারপর স্থির করেছেন যে জজ হওয়ার যোগ্য কি যোগ্য নয়। কয়েকজনকে তো স্থির করেছিলেন যে এরা জজ হওয়ার এক্ষুনি যোগ্যতা নেই, আর একটু পরে দেখা যাবে, ঠিক আছে। তো সেটা তারা বুঝে নিয়েছিলেন যে এই জজ হওয়ার একটা মোটামুটি ট্রেনিং আছে, বারে যে ট্রেনিংটা আমাদের হয়, থাকতে থাকতে ট্রেনিং হয়ে যায়, এটা আলাদা কোনো তো ট্রেনিং কোর্স নয়। সিনিয়রের সঙ্গে থাকতে থাকতে, সিনিয়রের চেম্বার অ্যাটেন্ড করতে করতে, কোর্ট প্রসিডিওর দেখতে দেখতে একটা ট্রেনিং হয়ে যায়। তো সেটা হয়ে গিয়েছিল, সেই জন্য আমাকে বেছে নেওয়া হয়েছিল। এখানে ধরে নিন, এবার দলে যখন যোগ দিয়েছেন, সাধারণত এরকম হতে পারে যে মধ্যম মানের একজন কেউ দলের সিস্টেম অনুযায়ী তার নির্দেশ আপনাকে মানতে হচ্ছে, তখন অনুভূতিটা কী হবে? দলটাই তো প্রধান, দলের নির্দেশটাই তো, সে হয়তো মধ্যম মানের কারো থ্রু দিয়ে আসছে সেই নির্দেশটা, বা তিনি নিজেই দিচ্ছেন। প্রথম কথা, তিনি মধ্যম মানের কি নয় সেই বিচারের ভার আমার ওপর নয়, সেই বিচার দল করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি রাজনীতিতে ফর্মাল রাজনীতিতে পা দিয়েছি এত অল্প দিন যে কোনো অভিজ্ঞ রাজনৈতিক কর্মীকেও আমি মধ্যম মানের বা মধ্য মেধার বলে মনে করি না। আমি মনে করি প্রত্যেকের কাছ থেকে আমার কিছু না কিছু জানার আছে, শেখার আছে, ঠিক আছে। সেই জন্যই আমি প্রথম থেকেই একটা ক্লারিফিকেশন দিয়ে দিলাম ওনার প্রশ্নের উত্তরে, যে আমি নিজেকে কর্মী বলেই ভাবি, আমাকে অনেক শিখতে হবে।
যদি আমি দেখি যে শিখতে গিয়ে আমি ফেল করছি, তাহলে আমাকে রাজনীতির জগৎ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, দলই ফেলে দেবে, বা আমি নিজেই সরে যাব। সৈকত বসু, আপনি কোন পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা গোড়াতেই বললেন। এখন ন্যায় বিচার এই জিনিসটা তো শুধু ডেলিভার করার বিষয় নয়, ন্যায় বিচার হয়েছে, মানুষ ন্যায় বিচার পেয়েছেন, এই ভাবনাটাও তাদের কাছে পৌঁছে দেওয়ার, এই বোধটা তাদের কাছে পৌঁছে দেওয়াটাও বিষয়। তো এখন আপনি বিজেপিতে জয়েন করবার পরে বিরোধীরা এই কথা বলবার অবকাশ পেয়ে গেলেন যে আপনি যখন বিচারপতির আসনে ছিলেন তখন থেকেই আপনি রাজনীতিতে যোগ দেবার ক্ষেত্রটা প্রস্তুত করছিলেন, এবং আপনার এই সিদ্ধান্তের জন্যে আপনার যে রায়গুলো দিয়েছেন বা যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো প্রভাবিত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় না যে টাইমিংটা একটু ভুল হয়ে গেল, আর একটু অপেক্ষা করে তারপরে রাজনীতির ময়দানে পা দিলে ভালো হতো, তাহলে অন্তত এই সমালোচনাটা এড়ানো যেত, বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু অটুট থাকতো? বলছি, প্রথম কথা, এই সমালোচনাটা, এটা সমালোচনা নয়, এটা নিন্দা। এটা সমালোচনা শব্দের মর্যাদা পেতে পারে না, এবং সেটা সম্পূর্ণ মিথ্যে। এই কারণে যে আমার প্রতিটা জাজমেন্ট বা অর্ডার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে সরাসরি, বা সরাসরি ডিভিশন বেঞ্চকে এড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। যখন তারা এই অ্যাপিলগুলো করছিলেন ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে, তখন কি তারা একবারও বলেছেন যে আমার এই যে কাজ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি এটা দিয়েছি? এই কথাগুলো কখন বলছেন? যখন আমি চলে এসেছি তখন তাদের দুর্নীতি, এই চোর ছ্যাচোরদের যখন এক্সপোজ হয়ে গেছে, তখন সেটা ঢাকা দেওয়ার জন্য কিছু লোক এই ঢাকটা পেটাচ্ছে। সেই অভিযোগটা একটা সময় তৃণমূলের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে করা হতো যে আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই নির্দেশ দিচ্ছেন, এবং যে কারণে আপনাকে রাজনীতির ময়দানে আহ্বান করা হতো। না, ফলে হয়তো উচ্চ আদালতে সেইটা নিয়ে প্রশ্ন তোলা হয়নি, কিন্তু খোলাখুলি আলোচনার সময় তো বারবার করে আপনাকে বলা হয়েছে যে আপনি এই বিচারপতির আসনে বসে এই নির্দেশগুলো না দিয়ে সরাসরি রাজনীতিতে আসুন। বিচারপতির আসনে বসে যে নির্দেশগুলো আমি দিয়েছি, সেইগুলোই যদি সেই রাজনীতির গন্ধ থাকতো, তাহলে যারা এত অ্যাপিল করলেন কোটি কোটি টাকা খরচ করে, তারা কি একটা লাইন লিখতে পারতেন না তাদের অ্যাপিলে? এইসব তো যারা বলেছে তাদের সব উচ্চিংড়ে মুখপাত্র, তারা বলেছে। তারা কি না বলে, সব বলে, তাদের বলা কাজ তারা বলবে। বেশ, আমাদের প্রথম পর্বের যে আলোচনা, এডিটরদের চোখা প্রশ্ন এখানেই শেষ, কিন্তু প্রথম পর্বের এখনো অনেকটা বাকি রয়েছে। সবথেকে ইন্টারেস্টিং জায়গা র্যাপিড ফায়ার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য আমি পিসিআরকে বলবো একটু প্লে করতে ইনফরমেশনগুলো। স্পোর্টিংলি আমি চাই, উত্তর চাই। এদিকে আপনাকে দেখাতে হবে সবচেয়ে বড় দুর্নীতি। আপনার কাছে তিনটে অপশন, আপনি দেখতেই পাচ্ছেন, গরু পাচার দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি। আপনাকে যেটা করতে হবে, র্যাঙ্ক করতে হবে। 3, 2, 1 আপনার মত। আমি পারবো না। এটা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তিনটেই সমান দুর্নীতিগ্রস্ত। আপনার বিচারে তবুও কে? না না, আমি এই বিচারটা করবোই না। আমি তিনজনকে একই সঙ্গে পারলে মৃত্যুদণ্ড দিতাম। আমার হাতে সেই ক্ষমতা আজ নেই, আগেও ছিল না, কিন্তু পারলে তিনটাকেই আমি মৃত্যুদণ্ড দিতাম। এদের দুর্নীতি এতই এক্সপোজড যে এদের সমাজে থাকারই কথা নয়। গরু পাচার দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে তিনি যদি বিচারপতি হিসেবে আসীন থাকতেন এখনো, তার যদি ক্ষমতায় থাকতো, তিনি তাদের মৃত্যুদণ্ড দিতেন। যদি আইনি গুরুত্বপূর্ণ ক্ষমতা পর্যবেক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ, পর্যবেক্ষণ। আমি দিতাম। অবশ্যই আমরা পরবর্তী র্যাপিড ফায়ারে যাই। একটু আমি প্লে করতে বলবো ইনফরমেশন বিগ বলে। পছন্দের রাজনীতিবিদ, তিনজনের ছবি দেখতে পাচ্ছেন, তিনজনের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, 3, 2, 1। অত্যন্ত ভদ্র মানুষ। আপনি একজনকে র্যাঙ্ক করবেন? 1, 2, 3। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অধীর চৌধুরী, এই দুটো র্যাঙ্ক করলাম। কুণাল ঘোষের সঙ্গে আমার সৌহার্দ্য আছে। এখন এই কথা বললেই আবার কুণাল বর্ণনা বলতে শুরু করবে। আপনি যদি র্যাঙ্ক না করেন, কুণাল ঘোষ তো দুঃখ পাবে। কুণাল ঘোষ ওপরেই থাকুন, মাথার ওপরে থাকুন। মানে 1, 2 এবং কুণাল ঘোষ মাথার উপরে, 3 নম্বরে কাউকে রাখলেন না না না, বিচারপতি। বেশ, আমি কুণাল বাবুকে রাখতে পারবো না। ওনার উপন্যাস আমি পড়েছি, উনি উপন্যাস উপহার দিয়েছেন, তার মতামত জানিয়েছি। এত ইন্টারাকশনের পর
কোনো র্যাঙ্ক রকম করা সম্ভব নয়। না, না, বেশ, বেশ। খারাপ হবে, এটা আমাদের বাঙালি মধ্যবিত্ত ভদ্রতায় লাগে আর কি, বুঝতে পারছেন তো। বেশ, সেই ভদ্রতা থেকে তাকে আপনি র্যাঙ্ক থেকে সরিয়ে রাখেন। হ্যাঁ। বেশ, আমি পরবর্তী ইনফরমেশন পিসিআরকে বলবো প্লে করতে। র্যাপিড ফায়ারের থার্ড র্যাপিড ফায়ার, যে প্রশ্ন আপনার কাছে, দুজনের ছবি, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, পছন্দের ক্রিকেটার। ইউসুফ পাঠান। পছন্দের ক্রিকেটার ইউসুফ পাঠান। বেশ, পরবর্তী ইনফরমেশন দেখব, পছন্দের তীর্থক্ষেত্র। গেছেন? না, আমি যাইনি, দুটোই কাউকে আমি বাদ দিতে পারবো না। তবুও না, তবুও এটাই দুটোর কোনোটাই আমি বাদ দিতে আপনি তো এখানে যাননি। না, যাইনি, তাতে কি হয়েছে? এখানে তো গেছে। এটা তো রামরাজ্য তো একটা কনসেপ্ট। হ্যাঁ, রামরাজ্য তো একটা কনসেপ্ট, সেটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটাবে উভয় সম্প্রদায়ের কাছেই। আপনি দেখবেন কিছুদিন বাদে, আজকে আমি এই কথাটা বলে যাচ্ছি, আমি রাজনীতিতে থাকি বা না থাকি, পৃথিবীতে থাকি বা না থাকি। আর দক্ষিণেশ্বর সেটা আমার অত্যন্ত প্রিয় জায়গা দুটো কারণে। একটা হচ্ছে যে ওই ভোরবেলা দক্ষিণেশ্বরে বন্ধুদের সঙ্গে যেতাম, ওখানে খুব ভালো কচুরি পাওয়া যায়, আচ্ছা, সেটা খেতাম, কচুরি আর আলুর তরকারি, আর তারপরে মাতৃ দর্শন করে একটু ঘোরাঘুরি করে গঙ্গার ধারে চলে আসতাম। বেশ, পরবর্তী ইনফরমেশন আমি পিসিআরকে প্লে করতে বলবো। পছন্দের বিচারপতি। অমৃতা সিনহা। বেশ। অমৃতা সিনহা, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। বিচারপতি সৌমেন সেনকে নিয়ে কোনো বক্তব্য নেই? যে বক্তব্যটা আছে সেটা এত প্রখর হবে যে সেই বক্তব্যটা আমি আপাতত নিজের মনের মধ্যেই রাখছি। সময় নষ্ট না করে শুরুতেই চলে যাব এডিটর পিউ রায়ের কাছে। পিউ, সেকেন্ড রাউন্ডে অভিজিৎ বাবু, আমার একটা অবজারভেশনের কথা আপনাকে বলি। বলুন। আপনার জয়নিংয়ের দিন থেকেই এটা অবজার্ভ করছি। আপনি যখন জয়েন করছেন, আপনার বাঁদিকে সুকান্তবাবু, ডান দিকে শুভেন্দুবাবু বসেছিলেন। আপনাকে সাংবাদিক প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই আপনার ডান দিক থেকে ইনস্ট্রাকশন এলো, প্রশ্ন নয়। আবার যখন আপনি প্রচারে যাচ্ছেন, তখনও আপনার সঙ্গে বেশিরভাগ সময় আমরা শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি। মানে আপনার নাম যদিও আমি ঘোষণা, প্রচারে ঠিক যাচ্ছি না, আমি আসলে মানে আপনি মানুষের কাছে পরিচয় করার জন্য পর্ব যখন চলছে, হ্যাঁ। তখনও শুভেন্দুবাবু, এবং তখনও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিরেকশন আসছে আপনার মুখ না খোলার। এটাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা আপনার নতুন পা রাখা একটা ক্ষেত্রে গাইডেন্স হিসেবে, নাকি আপনাকে কারোর হাতের পুতুল হয়ে থাকতে হচ্ছে? পুতুল হওয়ার প্রশ্নই নেই। আমি তো এই কদিনে শুভেন্দুবাবুকে যা দেখেছি, তার প্রশংসার আমি এক্ষুনি করতে চাইছি না। যা দেখেছি সেটা খুবই ভালো, এবং এটা একেবারেই আমি দেখছি যে এটা গাইডেন্স হিসেবে তিনি বলছেন যে এখানে এরা এই প্রশ্ন করবে, সময় নষ্ট করবে না, অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, চলবে। তো যদিও সব সাংবাদিককেই আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি কিছু বলতে চান, ক্যামেরা এরকম মোমেন্ট ধরা পড়ছে, পরে বলেছি, তারপর থেমে যাচ্ছেন। পরে বলেছি, সেগুলো তক্ষুনি বলিনি, কিন্তু পরে বলেছি। আমি আটকে তো রাখিনি, বাবাকে বলেনি যে আপনি কিছুই বলবেন না। আমার সম্পূর্ণ স্বাধীনতা ছিল বলার, কিন্তু সেই মুহূর্তে বলবো না পরে বলবো, সেটা উনি বলছিলেন যে এখন অন্য অনেক কাজ আছে, অনেক জায়গায় যেতে হবে। সেদিন আমাকে অনেকগুলো জায়গায় যেতে হয়েছিল। বর্গভীমা মন্দির দিয়ে আমি শুরু করেছিলাম, তারপরে অনেক দূরে সেখানে গিয়েছিলাম। তো এর মধ্যে কোনো হাতের পুতুল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। গার্গী বহু, একটু অন্যরকম একটা প্রশ্ন করি। আপনার টেনিয়রে আমরা দেখেছি যে একটা এজলাস টান উত্তেজনা সবসময়, কি হয় ভাব। আর সিনেমাতেও কোর্টরুম ড্রামা প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট, আই উড সে আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তো সেখানে আপনার কাছে কখনো যদি কোনো অফার আসে যে আপনার এই পুরো কাজের জায়গা সব কিছু নিয়ে একটা সিনেমা বা ওটিটি করা হোক, তাতে আপনার কীরকম মতামত থাকবে? কেউ করতেই পারেন, আমার তো আটকানোর কিছু নেই, এটা তার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে করার। তবে আমি শুধু এটুকুই বলবো যেন সেটা তথ্যনিষ্ঠ হয়। গল্পের গুরুকে গাছে উঠিয়ে দিয়ে তো লাভ নেই, মানে হয় না, ব্যাপারটা খারাপ দেখায়। তো সেইটুকুই আমি বলবো। আর যদি আমাকে লক্ষ্য করি সেটা হয়, আমার তাহলে অনুরোধ থাকবে সেই ডিরেক্টর এবং প্রডিউসারের প্রতি যে আমাকে আগে একটু দেখিয়ে নেবেন। আমি খুব ছোট্ট একটা গার্গীদির প্রশ্নের সঙ্গে অ্যাড অন করছি। যদি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর একটা বায়োপিক তৈরি হয়, কাকে দেখতে চান? আমার রোলে আমি অনির্বাণকে দেখতেছি, অনির্বাণ ভট্টাচার্য। অত্যন্ত ভালো অভিনেতা। যদি আমি আরেকটু বয়সী চেহারা আমার হতো, তাহলে আমি নিঃসন্দেহে রজতাভ দত্তকে দেখতে চাইতাম। রজতাভ দত্ত আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় অভিনেতা। আর এখন আমি অনির্বাণকে দেখতে। আপনি তো প্রধান দেখে অভিভূত হয়েছিলেন, দেব নয় কেন? দেব নয় কেন? দেবের সঙ্গে আমার কিছু মিলবে না। দেবের সঙ্গে আমার অনেক কিছুই মিলবে না।
খানিকটা মিল থাকা চাই তো। না, অনির্বাণ ভট্টাচার্য বামপন্থী মনস্ক, কোথাও গিয়ে সেটা ক্লিক করছে নাকি কেন? না 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 না, বামপন্থী মনস্ক বলে কিচ্ছু না। আচ্ছা। বামপন্থী একটা কি বিপদ হয়েছে জানেন, এই বামপন্থী আর এই বিজেপিপন্থী এইসব ছাপ্পা মেরে দেওয়ার পর আমি না ভালো ভালো নাটকগুলো দেখতে যেতে পারছি না। আমার খালি ভয় করছে ওরা না যেটা মেরে আগে তাড়িয়ে দেয়। আপনি ঘন ঘনই যেতেন। হ্যাঁ, আমার তো এই সুন্দর একটা ভালো নাটক হয়ে গেল, অনির্বাণী অভিনয় করছিল, মেফিস্টো। আমার যাওয়ারই কথা, কিন্তু আমি না নিজেকে লুকিয়ে রাখলাম। এবার ভাবলাম যে এই যদি বামপন্থীরা মারতে শুরু করে ঢিলফিল ছড়ে মধুসূদন মঞ্চ থেকে বা ব্রিজ থেকে, তখন মুশকিল হবে। বেশ, তো রাজা পরবর্তী প্রশ্ন তৈরি। আর একটা একটু তুলনায় হার্ড হিটিং প্রশ্ন আমার মনে হয়, সেটা হচ্ছে বিচারপতির এজলাসে বসেই বিচারপতি হিসেবেই আপনি বহু সময় দরজায় জড়িয়েছেন মুখপাত্রদের সঙ্গে, আমি নাম করছি না, এবং তখন এমন এমন শব্দবন্ধ প্রয়োগ করা হতো একদম ডিরেক্টলি ফর ইউ। আমরা লিখতে কুণ্ঠাবোধ করতাম, অনেক সময় আমরা লিখতাম না, এবং বলতে টেলিকাস্ট করতেও কুণ্ঠা হতো। কিন্তু কখনো আপনি তাদের কোর্টে ডেকে ভৎসনা করা বা তাদের অ্যারেস্ট করিয়ে দেওয়া, ওগুলো অবমাননার থেকেও বেশি, আমি একজন মানে আইনজ্ঞ না হয়েও বলতে পারি, ওগুলো বিচারপতিকে ডিরেক্ট বললে জেলে চলে যাওয়ার কথা। কেন আপনি এটা করতে পারেননি? এটা নিয়ে খুব বলছি, আলোচনা প্রথম কথা হচ্ছে যে দরজায় আমি জড়াতাম না। আমি অনেক পরে হয়তো একটা ছোট্ট মন্তব্য করতাম, তারা ততক্ষণে যাবতীয় গালাগাল দিয়ে ফেলেছেন, ঠিক আছে? তো আমি করতাম না একটাই কারণে, যে আমাদের একটা ওই আবার সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন আছে, যে আমরা অকারণে কাউকে জুডিশিয়ারির থ্রু দিয়ে মাইলেজ দেবো না। কেউ হয়তো মাইলেজ পাওয়ার জন্য একটা মন্তব্য করে দিলেন, আমি যেই কন্টেম্পট রুল ইস্যু করলাম তাকে বেলিফ গিয়ে নিয়ে আসলো বা পুলিশ নিয়ে এলো, এবার তাকে আমি একটা পাঠিয়ে দিলাম চিফ জাস্টিসের কাছে যে আমি যেহেতু কন্টেম্পট রুল ইস্যু করেছি আমি তো আর শুনতে পাবো না, অন্য কেউ শুনবে, এই সব নিয়ে একটা হইচই শুরু হবে। তাতে দুটো ঘটনা, একটা হচ্ছে আমি যে কাজটা করছি সেটা ব্যাহত হবে, আর দ্বিতীয় হচ্ছে তিনি আননেসেসারি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, মুখ দেখানোর জায়গা পেয়ে যাবেন, অনেক দিন ধরে সেই নিয়ে অনেক কিছু চলবে, সেই জন্য আমি করি। তন্ময়, একটা বিষয়, সেটা হচ্ছে আপনার কাছে অনেক মুখবদ্ধ খাম এসছে, তদন্তের রিপোর্ট এসছে, অনেক কিছু দেখেছেন দুর্নীতির বিষয়ে। ধেরে ইঁদুর ধরার কথা বলেছিলেন, সেটা ধরার আগেই আপনি সেখান থেকে চলে এসেছেন স্বইচ্ছায় বা যেভাবেই হোক। হ্যাঁ, ধেরে ইঁদুর তো ধরতে পারলেন, এবং আপনি বলেছিলেন বোধহয় এই জন্মে দেখতে পাবো কিনা ধরা পড়া, সেটা জানি না। এখন কি মনে হয় বাইরে কোন কোন ধেরে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে যাদের এই মুহূর্তে অ্যারেস্ট হওয়া উচিত? আরে খুব বেশি ধেড়ে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে না, একজন দুজন ধেড়ে ইঁদুর ঘুরে নাম বেড়াচ্ছে। কি বলা যাবে? না, নামটা বলা যাবে না, নাম এসে গেছে। তবে এটুকু আমি জেনে এসেছি, যতদিন আমি মামলা শুনছিলাম তার মধ্যে যে রিপোর্ট আমার কাছে এসছে, যে সাবমিশন আমার কাছে হতো, সেখান থেকে আমি জেনে এসেছি যে তার আগের যে আমার অসন্তোষ ছিল, ধীরে এগোচ্ছে সাবমিশন হোক তমুক এসব, সেই সম্বন্ধে আমি পরে জেনেছি যে তারা সিবিআই এবং ইডি কত সন্তর্পণে ধেড়ে ইঁদুরের ওই ইঁদুর অবধি প্রায় পৌঁছে গেছে। অনেক ধেড়ে ইঁদুর, অনেক বলবো না, একটি দুটি ধেড়ে ইঁদুরের নাম চলেও এসছে। আরেকটু অপেক্ষা করলে আমার ধারণা ধেড়ে ইঁদুর ধরা পড়বে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কোনো কোনো ক্ষেত্রে নাম মুখে নিতে চান না, মানে वो जिसका नाम नहीं लेते এরকম? না, আমি পলিটিশিয়ানদের নাম মুখে নিতে চাই। আপনি যদি আমাকে বলেন যে রাস্তার গুন্ডা যে চোর, কিসব বিশেষণ ব্যবহার করেন, এগুলো কেন, মানে নাম কেন নিতে চান? নাম কারো নিতে কারো চাই না, ক্ষেত্রে। নাম নিতে চাই না তা তো নয়। নেন এবং না। কারো কারো নাম নিতে না চাইলে তারা আবার ভুল ব্যাকরণের ব্যাখ্যা দেন, ভাব বাচ্চা কথা বলছে। আরে কাকে ভাব বাচ্চা বলে? একটু পড়ুন না ব্যাকরণটা। পেটে একটা বোমা মারলে ক অক্ষর বেরোবে না, বলছে ভাব বাচ্চা কথা বলছে। কাকে ভাব বাচ্চা বলে? আপনারা না, সেই ব্যাকরণেই তো আপনি বিশেষণ ব্যবহার করেন, বিশেষ মানে নাম, তার নাম ব্যবহার করেন। রাজনীতিবিদ যারা, তাদের সম্বন্ধে আমি কোনো বিশেষণ ব্যবহার করি না। তাদের অনেককে আমি শ্রদ্ধা করি। রাজনৈতিক লড়াই, রাজনৈতিক ভিন্নমত থাকবেই, কিন্তু তাদের এই তো দেখলেন আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অধীর চৌধুরী দুজনকে আমি দুজনের মধ্যে 1-2 করে বাঁচলাম। সেই ভিন্নমত থাকবেই, কিন্তু যারা দুর্বৃত্ত তাদেরকে রাজনীতিক বলে চালানো হবে, তাদেরকে নেতা বলে চালানো হবে। কেউ হয়তো কাকার কোলে দুধ খাচ্ছিলেন, হঠাৎ চলে এলেন আচ্ছা। একটা রাজনৈতিক ফিল্ডে, এসে বললেন যে আমি নেতা, তাদের নাম আপনি নেবেন? আমি তাকে রেকগনাইজই করবো না। বেশ, সৈকত বসু। পশ্চিমবঙ্গের রাজনীতির একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি ফজলুল হক থেকে ধরুন না, তার আগেও ধরতে পারেন। আমি তার আগের সাংঘাতিক নমস্য ব্যক্তিদের কথা বলছি না, ফজলুল হক একজন নমস্য ব্যক্তি, সেখান থেকে ধরুন না, প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, হরেকৃষ্ণ কুমার, বিষ্ণুকান্ত শাস্ত্রী, এরা রাজনীতিবিদ। একটা ফচকে ছোঁড়া রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে নয়, যতই তাকে রাজনীতিবিদ বলে চালানো হোক। সৈকত বসু। রাজনীতির অনেক কড়া কড়া কথা হলে একেবারে একটা অন্য প্রসঙ্গ বলি, একটু হালকা কথাই বলি।
আপনি একজন সৌম্যদর্শন ব্যক্তি এবং আপনার অনুরাগীর সংখ্যাও প্রচুর। আমি যেটা জানতে চাইছিলাম যে এই অনুরাগীদের মধ্যে মহিলা অনুরাগী কতজন আছেন, আপনার মহিলা অনুরাগীর সংখ্যা, সেই খবর নিশ্চয়ই আপনার কাছে আসে। তার সঙ্গে আরেকটা অ্যাডেড প্রশ্ন, যে এর আগেই আমাদের টিভিতেই একটা অনুষ্ঠানে আপনি এসেছিলেন সাক্ষাৎকারে, সেখানে একটা সুন্দর পাঞ্জাবি এবং একটা সুন্দর ধুতি পরে এসেছিলেন। তো এইটা কে পছন্দ করে কিনে দিল? না না, আমি নিজেই পছন্দ করে কিনেছি। আমাকে কেনার জন্য জোর করেছিলেন ওই একজন অ্যাঙ্কর, খুব নামকরা অ্যাঙ্কর ছিলেন, তার নামটা আমি আর বলছি না। তার একটা শূন্য নামে একটা আছে, একটা বুটিক আছে, আমি সেখানে গিয়েছিলাম। তিনি বলেছিলেন এটা নিন, এটা আমারও ভালো লেগেছিল প্রথম। এটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিলাম। তো এটা আমায় কেউ পছন্দ করে কিনে দেননি। দ্বিতীয় কথা যে আমার কতজন অনুরাগিনী আছেন এই হিসেবটা আমি কখনো করিনি। কী করে করতে হয় তাও আমি জানি না। তো আপনি যখন বললেন কি করে করতে হয় তার একটা, আমাদের এডিটর পিউরার বলছেন অগুন্তি। আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। তো তবে আমি দেখেছি আপনি ফ্যান মেল পান এখন? অবশ্য ফ্যান মেলের কোথায় পাবো? আমার তো ফেসবুকও নেই, আমার এও নেই, আমার হোয়াটসঅ্যাপ ছাড়া কিছু নেই। আর আমার আমার ফোন নাম্বারও অনেকের কাছে নেই। এখন চিঠি লেখার চল কমে গিয়েছে। আগেকার দিন হলে বোধহয় প্রচুর এই ধরনের ফ্যান মেল বা অন্তত হাতে লেখা চিঠি পেতেন। হ্যাঁ, আজকে বিজেপি অফিস থেকে আমাকে জানালো যে প্রচুর চিঠি আপনার নামে এসছে, সেগুলো কী করবো? বললাম বান্ডিল বেঁধে আমার বাড়িতে পাঠিয়ে দিন, আমি একে একে খুলে খুলে পড়বো। না, এই নিজেকে বিষাক্ত প্রমাণ করার চেষ্টা কি এই কারণে যাতে একটু দূরে থাকা যায়, যে অনুরাগিনীরা দূরে থাকে? না, অন্য কোনো ভদ্র মানুষদের দূরে থাকার জন্য নয়। এই বিষধর সাপটি শুধুমাত্র যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকেই কামড়াবে। 5 এডিটরের চোখা প্রশ্নের পর একদম শেষ ভাগে আরও একটি রাউন্ড, ইয়েস অর নো রাউন্ড। বিচারপতি উত্তর দেবেন হ্যাঁ বা নাতে। প্রশ্নগুলো আমি পিসিআরকে বলবো এক এক করে প্লে করতে। প্রথম প্রশ্ন বিচারপতির জন্য, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই প্রশ্নের কি উত্তর দেন দেখা যাক। ধেরে ইঁদুর ধরা পড়বে? ইয়েস। সময় নিলেন না তিনি। পরবর্তী প্রশ্ন পিসিআরকে বলবো প্লে করতে। নিজেকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান? পাস করছেন না? ইয়েস, আচ্ছা, পাস করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, 2026-এর আগেই ক্ষমতায় আসবে বিজেপি? ইয়েস, উত্তর হ্যাঁ। পরের প্রশ্ন, মনে মনে আপনি কি বামপন্থী? অনেকেই জিজ্ঞেস করেন। নো। শেষ প্রশ্ন, হ্যাঁ বা না রাউন্ডের শেষ প্রশ্ন, নিয়োগ দুর্নীতির শেষ না দেখার জন্য আক্ষেপ থাকবে? না, কোনো আক্ষেপ নেই, আমাদেরও আক্ষেপ নেই। তার কারণ আমরা এই পর্বের আলোচনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যান্ড 5 এডিটর্স, চোখা প্রশ্ন আমাদের এডিটররা তৈরি রেখেছিলেন, যার উত্তর দিয়েছেন অনেস্টলি, স্পোর্টিংলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাদের 5 জন এডিটরকেও অসংখ্য ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি। অন্য সব খবরের জন্য নজর থাকুক TV9 বাংলা।